হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটি। এই বইটি প্রথম প্রকাশিত হয় 1982 সালের জানুয়ারি মাসে। আজ থাকছে গল্পটির প্রথম পর্ব। অধ্যায় 1। চাকরি খুঁজতেছেন? ডিউক সাহেবের অফিসে? হে 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 হে। হেসেই গড়িয়ে পড়ে লোকটা। দেখেন, আমি তার আপিসে 1 বছর ধরে আছি, ব্যাবা কি জানি। কিন্তু বেকার যুবক তবু দমে না, বলে, তা একটু খোঁজ খবর নিলে ক্ষতি কি? খ্যাতি আছে। লোকটা মুখ নামিয়ে আনে। ডিউক সাহেব ক্যাডা জানেন কিছু? সে কিমন মানু, করেডা কি, কেমনি তার চলে, কই এসব কিছু জানা আছে আপনার? কেন, সাইনবোর্ডে তো লিখাই আছে কনসালটেন্ট। যুবকের চোখের সামনে বুড়ো আঙ্গুল নাচায় লোকটা। আরে থন, সালটেন ফালটেন কিছু না, মাস্তান, শহর ঢাকার জবরদস্ত মাস্তান। আবার জিগান খেতি কি? আরে সাব, জান লইয়া টানাটানি পইরা যাইব। একটু ভেবাচেকা খেয়ে যায় বেকার যুবক। কিন্তু এমন সাজানো গোছানো অফিস? ওগুলা ওইল বাইরের শু, উপরে ফিটফাট, কিন্তু ভিতরে বুঝলেন না। আগে যেখানে আসিল সেখানে ভাড়া নিয়ে গোলমাল বাঁধছে, তাই এইখানে আইসা উঠছে। রক্সি বিল্ডিং ওইল সব বিজনেস পার্টির আপিস, দেখতাছেন না? সব টেরাবল কোম্পানি, সিনেমা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, মানে ওইল বেবাকি কোম্পানির আপিস। তাই রংবাজ সাবেও একখানার সাইনবোর্ড লটকাইয়া রাখছে, মধ্যে মধ্যে এখানে আইসা থাহেও। উনি এখানে থাকেন? হঠাৎ একটু উৎসাহিত হয়ে উঠে বেকার যুবক। তাহলে তো কাজকাম কিছু আছেই। কচুডা আছে, ঘরের ফুড ফরমায়েশ আমিই কইরা দেই, বকশিস দেয়। হঠাৎ যুবকের দিকে ঝুঁকে পড়ে লোকটা, অনেকটা শাসাবার ভঙ্গিতে বলে, তা মতলবটা কি? আমার এই বকশিসের চাকরিটা খাইবার চান নাকি? মনে রাখেন, আমার নাম হুকুম আলী। হুকুম আলী হঠাৎ উত্তেজিত হয়ে উঠায় একটু থতমত খেয়ে যায় যুবক, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিয়ে আবার সে তার দুরবস্থার একটা বয়ান শুরু করে। কিন্তু এসব একেবারেই শুনতে রাজি নয় হুকুম আলী। তার উত্তেজনা আরও বাড়তে থাকে। বলে, সোজা রাস্তা মাপেন, দুরবস্থা সাব। এহানের সব লোক ডিউক সাহেবের উপরে চেতা, ডরায় দেইখা বাইরে কিছু কয় না, কিন্তু ভিতরে ভিতরে রক্সি বিল্ডিং থাইকা তারে খেদাইবার তালে আছে। খামোকা ঝুট ঝামেলার মধ্যে নিজেরে জড়ায়েন না, কাইটা পড়েন। করুণ মুখে উঠে দাঁড়ালো যুবক। আচ্ছা ভাই, আসি বলে বর্ণবিথি বাণীচিত্রের দরজা ঠেলে বেরিয়ে এলো বাইরে। সামনেই সারি সারি অ্যাপার্টমেন্ট, দরজায় হরেক রকম সাইনবোর্ড। প্রথমেই বর্ণবিথি বাণীচিত্র, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক এরা। তারপর জোহরা ট্রাভেল, ছোট একটা প্যাসেজ, প্যাসেজের ওপাশেই আরেকটা সাইনবোর্ড, মিস্টার ডিউক কনসালটেন্ট। পাশেই বেশ বড় একটা সাইনবোর্ড, জাকের আলী চৌধুরী, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট। প্যাসেজের মুখে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে তাকালো বেকার যুবকটি। দেখল বর্ণবিথি বাণীচিত্রের দরজায় দাঁড়িয়ে তার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে হুকুম আলী। একটা দীর্ঘশ্বাস চেপে প্যাসেজ ধরে সোজা হাঁটতে শুরু করলো সে। যুবকটি অদৃশ্য হয়ে যাবার পরও কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলো হুকুম আলী। তারপর পায়ে পায়ে এগিয়ে এসে থামল ডিউকের অফিসের সামনে, টোকা দিল দরজায়। কামিন। কবাট খোলার আওয়াজ শুনে মুখ তুলে তাকালো রানা। কি ব্যাপার হুকুম আলী? ভিড় স্যার, ঝুট ঝামেলা। চাকরির জন্যে বহুত মানুষ লাইন দিতাছে, তাই কই কি। দরজায় একটা নো ভ্যাকেন্সি সাইনবোর্ড, এই তো? ঠিক আছে। ঠিক এই সময় বেজে উঠল টেলিফোন। ইঙ্গিতে হুকুম আলীকে বিদায় নিতে বলে
রিস্টওয়াচ দেখল রানা। 6:10। হাত বাড়িয়ে রিসিভার তুলল ও। কণ্ঠস্বর যথাসম্ভব গম্ভীর করে তুললে বলল, ডিউক বলছি। ঝাড়া 5 সেকেন্ড কেউ কোনো কথা বলল না অপর প্রান্ত থেকে। লাইনের মধ্য দিয়ে রানার কানে ভেসে এলো একটা প্লেন স্টার্ট নেবার শব্দ। তেমন জোরালো নয় আওয়াজটা, ধীরে ধীরে মিলিয়ে গেল। কয়েকটা অস্পষ্ট জড়ানো কণ্ঠস্বরও শুনতে পেল রানা, কিন্তু হঠাৎ করেই সেগুলো আর শোনা গেল না। রানার মনে হলো যে লোকটা ডায়াল করেছে সে বোধহয় বন্ধ করে দিল টেলিফোন বুথের দরজা। তারপর হঠাৎ করেই কানে ভেসে এলো ভারী একটা গম্ভীর কণ্ঠস্বর, মিস্টার ডিউক বলুন। অপর প্রান্তে আবার একটু বিরতি, যেন মনে মনে কথাগুলো গুছিয়ে নিচ্ছে লোকটা। আমাকে আপনি চিনবেন না, তবে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি আমি। জানি না কি শুনেছেন, গলাটা আরও গম্ভীর করে বলল রানা। আপনি কে বলছেন? আবার কিছুক্ষণ বিরতি, তারপর গাঢ় নিঃশ্বাস ফেলার আওয়াজ। রানার মনে হলো কিভাবে শুরু করবে তা যেন ভেবে পাচ্ছে না। আমার হাতে সময় খুব কম, এয়ারপোর্ট থেকে বলছি, আমি আপনার সাহায্য চাই। ও, তাহলে এই শুনেছেন, আমি সাহায্য করি? আমার খুব বিপদ মিস্টার ডিউক, আগে আমার কথাটা শুনুন প্লিজ। রাইটিং প্যাড আর বল পয়েন্ট টেনে নিল রানা। আপনার নাম আর ঠিকানা বলুন। আতিকুল্লাহ খান, 38/খ, উত্তর বাসাবো। লিখে নিল রানা। এবার বলুন কি সাহায্য দরকার আপনার? আমার পরিবারের খুব বিপদ, আমার স্ত্রীর উপর হুমকি এসেছে। আবার কিছুক্ষণ বিরতি, আবার অপর প্রান্ত থেকে ভেসে এলো একটা প্লেন স্টার্ট নেবার আওয়াজ। আতিকুল্লাহ খান কিছু বলল, কিন্তু জেট ইঞ্জিনের আওয়াজে তার কথা স্পষ্ট শুনতে পেল না রানা। শুনতে পাচ্ছি না, আবার বলুন। ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে গেল প্লেনের আওয়াজ। তারপর হঠাৎ খুব তাড়াতাড়ি কথা বলতে শুরু করলো লোকটা। বিশেষ কাজে কলকাতা যেতে হচ্ছে আমাকে। এই খানিক আগে খবর পেলাম আমার স্ত্রীর একটা বিপদ হতে পারে। এই রকম একটা ভয়ঙ্কর খবর ওকে জানানো উচিত মনে হলো না। পুলিশের কথা ভাবছিলাম, তখনই আপনার কথা মনে পড়ল। এমন একটা ব্যাপার যে কি বলবো মিস্টার ডিউক। আমি পরশু রোববারে ফিরে আসছি, তখন সব খুলে বলবো। ভেবে দেখলাম আপনার সাহায্যটাই এ ব্যাপারে সবচেয়ে ভালো হবে। আর বিপদটা ঘটতে পারে আজ রাতেই। 3 বছরের একটা ছেলে আছে আমার মিস্টার ডিউক। সাহায্য? এই রকম আরও অনেকগুলো টেলিফোন কলের কথা মনে পড়ে গেল রানার। ওগুলোর মতো এটাও কোনো ফাঁদ বা অপকৌশল নয় তো? কে জানে। তবে সন্দেহ করে ভদ্রলোকের সাহায্যের অনুরোধ এড়িয়ে যাবারও কোনো মানে হয় না। একটু বরং বাঁচিয়ে দেখা যাক। আপনি কি করেন মিস্টার খান? হঠাৎ যেন কিছুটা ব্যস্ত হয়ে পড়ল লোকটা। আমি নিউম্যানে আছি। নিউম্যান কর্পোরেশন নামকরা একটা বহুজাতিক সংস্থা। বাংলাদেশে এদের ওষুধ, প্রসাধনী ইত্যাদির বিরাট কারবার। বাজারে এদের তৈরি জিনিসের যেমন ছড়াছড়ি, রেডিও, টেলিভিশন, পত্রিকা খুললে এদের বিজ্ঞাপনেরও তেমনি ধুমধাম। আমার সাহায্য পেতে হলে কিছু শর্ত মেনে নিতে হয়। আশা করি সেসবও শুনেছেন আপনি। ব্যাপারটার দ্রুত সমাপ্তি চাইছে রানা। ঘাপলাবাজি ছাড়া কিছুই নয়। খেলতে এসেছে, কাজেই খেলতে হবে সনাতন নিয়মেই। হ্যাঁ শুনেছি, ফির অর্ধেক টাকা অ্যাডভান্স করতে হয়। পার্টির যদি অন্য কোনো মতলব থাকে সে টাকা আর ফেরত পাওয়া যায় না। আমি একজন বিপদগ্রস্ত লোক মিস্টার ডিউক, এর মধ্যে আর কিছু নেই। আমার বিপদটাই জেনুইন। কিছু লোক বেশ কিছুদিন থেকে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ওদেরই নতুন চাল, আমার স্ত্রীর ক্ষতি করবে। আপনাকে সব আমি খুলে বলবো। এখন কাইন্ডলি বলুন কত অ্যাডভান্স পাঠাবো আপনাকে? 5,000। ঠিক আছে। এক কথায় রাজি হয়ে গেল আতিকুল্লাহ খান। এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব আপনার উপর ছেড়ে দিয়ে আমি পুরোপুরি নিশ্চিন্ত মনে বিদেশ যেতে পারি তো মিস্টার ডিউক? আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু
আপনি একবার সময় করে আমার এখানে আসতে পারেন না মিস্টার খান? এসব ব্যাপারে ক্লায়েন্টের সাথে সামনাসামনি বসে কথা বলতে চাই আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার হাতে একেবারেই সময় নেই। প্লেন টেক অফ করতে আর মাত্র কয়েক মিনিট বাকি। কলকাতা থেকে ফিরে রোববারেই আপনার সাথে দেখা করব আমি। এই কটা দিন, মানে আমি যেই সময়টুকু থাকব না, আপনি দয়া করে আমার স্ত্রীর উপর খেয়াল রাখবেন মিস্টার ডিউক। বাচ্চা একটা ছেলে আছে আমার। আমি নিশ্চিন্ত থাকতে পারি তো? নিশ্চিন্ত? আল্লাহ ভরসা। লাইনে আবার প্লেনের আওয়াজ শুনতে পেল রানা। এবারের শব্দটা মনে হলো ল্যান্ড করার। কিন্তু আপনার স্ত্রী সম্পর্কে এখনও আমি কিছু জানতে পারিনি মিস্টার খান। তার চেহারার বর্ণনা? বললাম তো, 38/খ, উত্তর বাসাবো আমার ঠিকানা। আর সময় নেই আমার মিস্টার ডিউক, যেতে হচ্ছে এখনই। রোববারে দেখা হবে। খোদা হাফেজ। কেটে গেল লাইন। রিসিভার রেখে দিয়ে সিগারেট ধরালো রানা। ভাবল, তড়িঘড়ি ঠিকানা বদল করে এই রক্সি বিল্ডিংয়ে অন্তত আসা উচিত হয়নি। তখন ভেবেছিল মাস্তান ইমেজটা প্রতিষ্ঠিত করার জন্যে এই বাচাল লোকজনের এলাকাটাই হবে তার জন্যে সুবিধাজনক। তবে মাস্তান ইমেজটার মতো কনসালটেন্ট লেখা সাইনবোর্ডটাও কম ভোগাচ্ছে না ওকে। পৃথিবীতে কত বিচিত্র রকমেরই যে মানুষ আছে, আর তাদের কত বিচিত্র রকম সমস্যা আর উদ্দেশ্য। তবে খ্যাপাটে টাইপের মক্কেলরাই বেশি গোলমাল পাকায়। আজকের এই আতিকুল্লা খানও বোধ হয় তাই, খ্যাপাটে। বিপদ টিপদ হয়তো বানানো কথা। সন্দেহের বাতিক থাকতে পারে, বউকে বোধ হয় সন্দেহ করে। দেশের বাইরে যেতে হচ্ছে, এই সুযোগে বউ কিছু করে কিনা জানতে চায়। এই সূত্রে মাস্তান ডিউকের সাথে পরিচয় হয়ে গেল। কারোর সাথে বউয়ের ফষ্টি থাকলে তাকে যথাসময়ে ধোলাই দেয়া যাবে। শেষ পর্যন্ত হয়তো এই রকম কিছু প্রমাণিত হবে। সে যাই হোক, টেলিফোনে এই রকম একটা ভৌতিক গলা শুনে ছুটে যেতে রাজি নয় সে, ভাবল রানা। তবে ভদ্রলোককে যখন কথা দিয়েই ফেলেছে, দায়িত্বটা এড়িয়ে যাওয়াও তো আর সম্ভব নয় এখন। ঠিক আছে, সিদ্ধান্ত নিয়ে ফেলল ও। শাহেদ বা সৈকত, যাকে হোক একজনকে পাঠিয়ে দিলেই হবে। তার নিজের যাবার দরকার নেই। ঠিক এই সময় টোকা পড়ল দরজায়। আবার হুকুম আলী? না, ভেজানো দরজা ঠেলে ভিতরে ঢুকল পত্রবাহক টাইপের একজন। হ্যাঁ, পত্রবাহকই। এগিয়ে এসে টেবিলের ওপর মোটাসোটা একটা এনভেলাপ রাখল সে। হাতের খাতাটা খুলল, এগিয়ে দিল সই করার জন্যে। একহারা লম্বা চেহারা লোকটার, মুখে হাজার হিজিবিজি দাগ। চোখ দুটো অবশ্য বেশ সতর্ক। রানার সই করাটা বেশ খেয়াল করে দেখল। তারপর খাতাটা টেনে নিয়ে দ্রুত বেরিয়ে গেল কামরা থেকে। এনভেলাপ খুলল রানা। ভেতরে 500 টাকার 10টা নোট আর ছোট একটা চিরকুট। চিরকুটে লিখা, প্রেরক আতিকুল্লা খান, 38/খ, উত্তর বাসাবো, ঢাকা 14। অবাক হলো রানা। এত তাড়াতাড়ি ভদ্রলোক এখানে টাকা পাঠালো কিভাবে? বিদেশের মতো ঢাকায়ও কি তবে এক্সপ্রেস মেসেঞ্জার সার্ভিস চালু হয়ে গেছে? বছর কয়েক আগে চালু হবে শুনেছিল বটে, কিন্তু তারপর আর খবর রাখা হয়ে ওঠেনি। বেশি বেশি দেশের বাইরে থাকলে এই হয়। দেশের অনেক নতুন ব্যাপার জানতে হয় অনেক পরে। এক্সপ্রেস মেসেঞ্জার সার্ভিসও হয়তো অনেক দিন হলো চালু হয়েছে, কিন্তু ঘটনাচক্রে আজ তার জানার সুযোগ হলো। যাই হোক, ওদের সাথে এরকম টাকা পাঠাবার বন্দোবস্ত নিশ্চয়ই আছে আতিকুল্লা খানের। রানার সাথে কথা শেষ করে টেলিফোনে টাকা পাঠাবার নির্দেশ দিয়েছে কোম্পানিকে। আর এই কোম্পানির অফিস রক্সি বিল্ডিংয়ে বা আশেপাশে কোথাও থাকাও বিচিত্র নয়। টেলিফোন গাইডের পাতা উল্টালো রানা। নিউম্যান কর্পোরেশনের নির্ধারিত অংশে কোথাও আতিকুল্লা খানের নাম পাওয়া গেল না। চেয়ার ছেড়ে উঠতে হলো ওকে। বুকশেলফের সামনে গিয়ে দাঁড়ালো। মিউনিসিপ্যালিটির স্ট্রিট ডিরেক্টরিটা নেড়েচেড়ে দেখল। বিরক্তির ছাপ ফুটে উঠল চেহারায়। 38/খ, উত্তর বাসাবোয় অন্য এক ভদ্রলোক থাকেন। কোনো আতিকুল্লা খানের নাম সেখানে নেই। ব্যাপারটা কি হতে পারে? ভদ্রলোক কি তবে নিউম্যান কর্পোরেশনের কোনো নতুন পদস্থ কর্মকর্তা?
আর ওই বাড়িটা কি তিনি ভাড়া নিয়ে আছেন? কেমন যেন একটু খটকা লাগছে। তবে এমনটি হতেও তো পারে। ধুস, মরুগ্গে। আতিকুল্লা খানকে মাথা থেকে বের করে দিয়ে নিজের চেয়ারে এসে বসল রানা। টেবিলের উপর পা তুলে দিয়ে আয়েশ করে একটা টান দিল সিগারেটে। ভাবল, সন্ধ্যাটা আজ কি করে, কার সাথে কাটানো যায়। প্রিয় বান্ধবীদের কয়েকটা মুখ ভেসে উঠল চোখের সামনে। বাছাই পর্ব শুরু হয়ে গেল মনের ভিতর। ঠিক এই সময় সিগারেটের ছাই অ্যাস্ট্রেতে ফেলতে গিয়ে চোখ পড়ল এনভেলপটার উপর। আকাশ থেকে যেন ধপ করে মাটিতে পড়ল রানা। টাকা নিয়েছি, বিড়বিড় করে নিজের সাথেই কথা বলছে ও। এখন আর দায়িত্ব এড়ানো সম্ভব নয়। তাছাড়া এর ভিতর কোনো গোলমাল আছে, তার এই ধারণাটা যদি সত্যি না হয়, যদি সত্যি কোনো বিপদ হয় ভদ্রমহিলার, এর সাথে হয়তো জড়িয়ে পড়বে একটা শিশুও। আবার রিস্টওয়াচ দেখল ও। 6:35। 7:30টার আগে শাহেদ বা সৈকতকে পাওয়া যাবে না। ওরা কাজে ব্যস্ত থাকবে, জানে ও। অসহায় ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো একটু। অ্যাস্ট্রেতে সিগারেটটা গুজে দিয়ে উঠে পড়ল চেয়ার ছেড়ে। প্রিয় বান্ধবীদের একজনকে নিয়ে কোথাও বেরিয়ে পড়ার আগে জরুরি একটা কাজ সারতে হবে ওকে। কানিজের মেয়ে পপি আছে বোর্ডিংয়ে। প্রতি শুক্রবারে তাকে দেখতে যায় ও। তাছাড়া বোর্ডিং স্কুলের বেতন ইত্যাদি দেবার আজই শেষ তারিখ। দরজায় তালা লাগিয়ে বেরিয়ে এলো রানা। করিডোর ধরে হেঁটে লিফটের কাছে চলে এলো। রানার ঠিক পাশের কামরাটা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট জাকের আলী চৌধুরীর অফিস। তার ভরাট কণ্ঠস্বর শোনা যাচ্ছে। বেশ জোর গলায় কি যেন একটা ডিকটেশন দিচ্ছে সেক্রেটারিকে। ভদ্রলোক যেচেই কয়েকবার আলাপ করতে এসেছেন রানার সাথে, কিন্তু তার আলাপ ওই একটাই, বিজনেসটা তেমন জমিয়ে তোলা যাচ্ছে না। বর্ণবিথী বাণীচিত্রের দরজা থেকে হুকুম আলী কিন্তু দেখে ফেলেছে রানাকে। এলিভেটর নিচে থেকে উঠে আসার আগেই প্রায় উঠতে উঠতে পৌঁছে গেল সে। স্যার কি রাইতের কামে চললেন? হুকুম আলী লোকটা কথাবার্তায় এরকমই, কিন্তু মানুষ সে খারাপ না। মাস্তান ডিউকের ব্যাপারে তার আগ্রহ আর কৌতূহলের সীমা নেই। শুধু নগদ প্রাপ্তির আশায় ফরমাস খাটে না। এক ধরনের বীর পূজার ভাবও আছে তার মধ্যে। মাস্তান জীবনের কল্পিত কিছু দুঃসাহসিক কাহিনী মাঝে মধ্যে তাকে শোনায় রানা। সে একদম হা হয়ে শোনে। অফিস থেকে তোমার এখন ছুটি, তাই না? পাল্টা প্রশ্ন করল রানা। যেন রাইতের কামে তাকে নিয়ে যেতে চায় ও। কিন্তু এই রকম ভয়ঙ্কর আমন্ত্রণ এড়িয়ে যাবার বুদ্ধিও হুকুম আলী রাখে। কি যে কনসাব, ফিল্ম কোম্পানির কাম কি আর শেষ হইতে চায়? তার মধ্যে এখন আবার নতুন ফিল্ম রিলিজ দেওয়ানোর টাইম। হঠাৎ কৌতূহলে চোখ দুটো চকচক করে উঠে হুকুম আলীর। তা স্যার, আজকার কামটা কি? দরজার বাইরে দাঁড়িয়ে টেলিফোনের আলাপ কিছুটা শুনে থাকবে হুকুম আলী। সেজন্যই বোধ হয় আজকের কৌতূহল একটু বেশি। গম্ভীর হয়ে বলল রানা, তেমন কিছু না। এক ভদ্রলোকের বউ বিপদে পড়েছেন, তার উপর নজর রাখতে হবে। যেন দুর্ধর্ষ ফাইটিং ছবির গন্ধ পেল হুকুম আলী। তাই নাকি? আগ্রহ আর উত্তেজনায় চোখ দুটো তার গোল গোল হয়ে ওঠে। কেমন দেখতে? তুমি সুচিত্রা সেনকে দেখেছ? কত? নার্গিসকে? উৎসাহে একদিকে প্রায় কাত হয়ে পড়ে হুকুম আলী। ভদ্রমহিলা ওদের কারো মতো দেখতে নন, বলে একটু হাসল রানা। একটু হকচকিয়ে গিয়ে চোখ পিটপিট করল হুকুম আলী। তারপর 32 পাটি দাঁত বের করে হাসল। আপনি স্যার আমার লগে মস্করা করেন, হে হে হে। নিচে নেমে এসে গাড়িতে চড়ল রানা। সিগারেট ধরাতে গিয়ে একজনের কথা মনে পড়ে গেল, শিমুল। এখনও প্রিয় বান্ধবী হয়ে ওঠেনি সে, কিন্তু প্রায় রোজই একবার করে টেলিফোন করে মেয়েটা। কোনো এক ছাত্র সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা না কি যেন। বলে ডিউককে নাকি তার ভীষণ ভালো লাগে। অথচ সময়ের অভাবে তার সাথে এতদিন বেরুতে পারেনি রানা। দেখা যাক আজকের এই নিরানন্দ সন্ধেটা কেমন কাটে তার সাথে। এত সহজে একটা সিদ্ধান্ত নিতে পেরে মনটা খুশি হয়ে উঠল। নোটবুক বের করে দেখে নিল
শিমুলের বাড়ির ফোন নাম্বারটা টোকা আছে কিনা। আছে। স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিল ও। 7টার সময় বোর্ডিং স্কুলে পৌঁছল রানা। বেতন ইত্যাদি মিটিয়ে দিয়ে অফিস ঘর থেকে বেরিয়ে পিছনের খোলা মাঠে চলে এলো ও। আলো জেলে ব্যাডমিন্টন খেলছে একদল ছেলে মেয়ে। সবার বয়স 6 থেকে 10-এর মধ্যে। ওকে দেখতে পেয়ে খেলা ফেলে কাকা কাকা বলে ছুটে এলো পপি। তার পিছু পিছু পায়ে পায়ে এগিয়ে এলো আরেকটা ছেলে। এই ছেলেটাকে আগেও পপির সাথে দেখেছে রানা, কিন্তু পরিচয় বা নাম জানা হয়নি। সুন্দর দেখতে ছেলেটা, পপির প্রায় সমবয়সী, 1-1.5 বছরের ছোট হলেও হতে পারে। দ্রুত ছুটে আসছে পপি। তার দিকে তাকিয়ে থাকতে থাকতে দ্রুত একটা হিসেব করে নিল রানা। তা পপির বয়সও তো কম হলো না। আগামী জুনে 6 বছরে পড়বে। ক্লাস 2তে পড়ে, মন্দ নয়। ছুটে এসে জড়িয়ে ধরল পপি রানাকে। শরীর কেমন আছে, পড়াশোনা ঠিকমতো করছে কিনা, নতুন কি কি দুষ্টামি আবিষ্কার করেছে, এই ধরনের নানান প্রশ্ন করে পকেট থেকে 4টে চকলেটের প্যাকেট বের করল রানা। ওর হাত থেকে সেগুলো ছো মেরে নিয়েই ঘাড় ফিরিয়ে পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো পপি। এই শোনো, হাতছানি দিয়ে ডাকলো তাকে। কাকা তোমার জন্যেও চকলেট এনেছে, এসো নিয়ে যাও। সাদেক, তুমি জানলে কিভাবে? প্রশ্ন করতে যাচ্ছিল রানা। চটপট উত্তর দিল পপি। বারে, সেদিন তুমি না 2 প্যাকেট নিয়ে এসেছিলে? তা থেকে সাদেককে 1 প্যাকেট দিয়েছিলাম আমি, সেজন্যেই তো আজ 4 প্যাকেট নিয়ে এসেছ। কি বুদ্ধি মেয়ের! পপির মাথায় ছোট্ট একটা চাটি লাগিয়ে দিল রানা। ছেলেটা নিচের জায়গায় এখনও দাঁড়িয়ে আছে। তা দেখে তাকে হাত ছানিয়ে দিয়ে ডাকল ও। এসো, পপি ডাকছে তোমাকে। গুটি গুটি পায়ে কাছে এসে দাঁড়ালো ছেলেটা। তার হাতে চকলেটের 2টো প্যাকেট গুজে দিল পপি। রানা হাসি হাসি মুখে জানতে চাইল, তোমার নাম বুঝি সাদেক? পপির বন্ধু? রানার চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে ছেলেটা বলল, আমার নাম মীর সাদেকুর রহমান। কেন যেন বলার ভঙ্গিটা যান্ত্রিক, শেখানো বুলির মতো শোনালো রানার কাছে। হয়তো তাই, যাতে নাম বলতে ভুল না করে সেজন্য বাবা মা পাখি পরানো পরিয়ে ছেড়েছে। বেশ বেশ, উৎসাহ দেখিয়ে বলল রানা। কোন ক্লাসে পড়ো তুমি? তাও জানো না? আশ্চর্য হয়ে উত্তর দেয় পপি। ও তো আমার ক্লাসেই পড়ে। 2 বছর ধরে আমি ফার্স্ট, ও সেকেন্ড। অনেক চেষ্টা করছে যাতে ফার্স্ট হতে পারে, কিন্তু আমিও তো পড়ায় ফাঁকি দেই না। একটু যেন বিষণ্ণ দেখালো পপিকে। ওর কোনো চান্সই নেই কাকা। হেসে উঠল রানা। বোর্ডিং স্কুল থেকে বেরিয়ে ম্যান্ডারিনে পৌঁছল রানা। বারে ঢোকার আগে টেলিফোন করলো শিমুলকে। বাড়িতেই পাওয়া গেল তাকে। রানা তার সঙ্গ চায়। কথাটা শুনে মুহূর্তের জন্যে বোবা হয়ে গেল মেয়েটা, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে অত্যন্ত পরিণত মানসিকতার পরিচয় দিয়ে বলল, 8 ঘন্টা অপেক্ষা করতে হবে তোমাকে। বাড়িতে কিছু মেহমান আছে, ওদেরকে বিদায় না করে বেরোতে পারবো না। আসলে ওসব কিছু না, ভাবল রানা। এই 8 ঘন্টা ধরে সাজগোজ করবে শিমুল। বারে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসেছে রানা। এই সময় মনে পড়ল আতিকুল্লা খানের কথা। তাড়াতাড়ি উঠে টেলিফোনের কাছে চলে এলো ও। প্রথমে ফোন করলো শাহেদকে। ওর বউ বলল, শাহেদ বাড়িতে নেই, খানিক আগে বেরিয়ে গেছে, কোথায় গেছে বলে যায়নি। ম্যান্ডারিনের ফোন নাম্বারটা দিয়ে রাখলো রানা। 1 ঘন্টার মধ্যে ফিরলে তাকে যেন ফোন করে। 8 ঘন্টা পর নয়, প্রায় 1 ঘন্টা পর পৌঁছালো শিমুল। এর আগে দেখা সাধারণ বেশের ছিমছাম মেয়েটিকে চিনতে কষ্ট হলো রানার। রংচঙ্গে জামদানি পরেছে, প্রসাধনের আড়ালে হারিয়ে গেছে মুখের স্বাভাবিক কমনীয়তা। হরিণীর মতো চঞ্চল পদক্ষেপে বাড়ির ভেতর ঢুকল সে। নারী পুরুষ নির্বিশেষে সবাই ঘাড় ফিরিয়ে তাকালো তার দিকে। কারো দিকে ভ্রুক্ষেপ না করে সোজা রানার টেবিলের সামনে এসে দাঁড়ালো সে। মিষ্টি হেসে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। তুমি কিছু মনে করনি তো? না না, শান্ত হেসে বলল রানা। সামনের চেয়ারটা দেখিয়ে বলল, বসো। তারপর যা শুনবার জন্যে এতক্ষণ ধরে সেজেছে সেই কথাটা বলল। তোমাকে যা সুন্দর মানিয়েছে না। একটু লালচে হলো শিমুলের চেহারা।
রিয়েলি? হাতছানি দিয়ে ওয়েটারকে ডাকল রানা। শিমুলের জন্যে কোক আনতে বলল। কোনো তাড়া নেই তো? ওয়েটার চলে যেতে শিমুলকে জিজ্ঞেস করল ও, রাতটা আমার সাথে গল্প করে কাটাতে পারবে? উত্তেজনায় চোখ দুটো বড় বড় হয়ে উঠল শিমুলের। পরিষ্কার বুঝতে পারল রানা। রোমাঞ্চকর অনুভূতিতে শরীর শিরশির করছে মেয়েটার। না বাবা, বাইরে রাত কাটিয়ে বাড়ি ফিরলে আব্বা আর আস্ত রাখবেন না। খানিক পর রিস্টওয়াচ দেখল রানা। শিমুল জেদ ধরেছে। ডিউকের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর গল্পটা এখনই ওকে শোনাতে হবে। মনে মনে কী শোনাবে তাও ফেঁদে ফেলেছে রানা। শাহেদের ফোন আসার সময় এখনও উতরে যায়নি, কাজেই গল্পটা শুরু করল ও। কিন্তু রাত 9:30টার পরও যখন শাহেদের ফোন এলো না, মনে মনে তাকে বাদ দিয়ে সৈকতের কথা ভাবতে শুরু করল রানা। গল্পের মাঝখানে আসছি বলে আবার টেলিফোনের কাছে চলে এলো ও। ফোন করল সৈকতের বাড়িতে। কে? মাসুদ ভাই? সৈকতের বোন ফোন ধরল অপর প্রান্তে। সৈকত দা তো সেই বিকালে বেরিয়েছে। না, কোথায় গেছে বলে যায়নি। না, কোথায় যেতে পারে আমার কোনো ধারণা নেই। ফিরে তো সেই অনেক রাতে। এটা কিন্তু ভীষণ অন্যায় মাসুদ ভাই। যখনই ফোন করেন শুধু সৈকতদার খোঁজ নেন। এ বাড়িতে আমরা আর কেউ নেই? রানা যতদূর জানে বাড়িটায় সৈকতের এই ইউনিভার্সিটিতে পড়ুয়া বোনটি ছাড়া আর কেউ থাকে না। কই, ভুলেও তো একদিন আমাদের বাড়িতে এলেন না। ঠিক আছে, আসবো একদিন, বলে তাড়াতাড়ি রিসিভার নামিয়ে রাখল রানা। চিন্তায় পড়ে গেল ও। রিস্টওয়াচ দেখল, 9:45। শাহেদ নেই, সৈকত নেই। তবে কি মুকুল, কায়েস এদেরকেও পাওয়া যাবে না? ভয়ে ভয়ে ফোন করল আবার রানা। প্রথমে কায়েসকে। সদ্য বিয়ে করেছে, বাড়িতে থাকারই 16 আনা সম্ভাবনা। তবে রানা যদি কোনো কাজ দেয় আনন্দের সাথে সেটা করে দেবে সে। কিন্তু ওর বউ জানালো কায়েস তো গতকাল সিলেট গেছে। রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়ল রানা। অসহায় বোধ করছে ও। মুকুলই এখন শেষ ভরসা। তাকে যদি পাওয়া না যায় সর্বনাশ। ডায়াল করতে শুরু করেও হাতটা পাথর হয়ে গেল রানার। ছি ছি, মনেই ছিল না। টিভির যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে ধাঁধার উত্তর দিয়ে বাংলাদেশ বিমানের রিটার্ন টিকিট পেয়েছিল। সেটা নিয়ে সিঙ্গাপুর গেছে মুকুল, ফিরে আসবে পরশু। এখন উপায়? হাতে রিসিভার নিয়ে ঝাড়া 1 মিনিট দাঁড়িয়ে থাকল রানা। একে একে আরও কয়েকজনের কথা মনে পড়ল। 2-1 জন জরুরি কাজে ব্যস্ত, তাদেরকে পাওয়া যাবে না। 2-1 জনকে পাওয়া গেলেও তাদেরকে এই রকম ছোটোখাটো কাজ দেয়া সম্ভব নয়। আবার রিস্টওয়াচ দেখল ও, 10টা। নিজের ওপর শুধু বিরক্ত নয়, আতিকুল্লা খানের স্ত্রীর ভালো মন্দ ভেবে উদ্বেগ বোধ করল ও। কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারল না। বৃথা চেষ্টা জেনেও আরও কয়েক জায়গায় ফোন করল ও। 2 জনকে পাওয়া গেল, কিন্তু তাদের ব্যস্ততার নমুনা শুনে নিজের সমস্যার কথাটা চেপে গেল ও। সবশেষে আবার শাহেদ আর সৈকতের বাড়িতে ফোন করল। ফিরেনি ওরা। পরাজয় মেনে নিল রানা। মাথা নিচু করে ফিরে এলো টেবিলে। ওকে দেখেই উদ্বেগের সাথে জানতে চাইল শিমুল, কি ব্যাপার ডিউক? কিছু না। মেজাজ খিচড়ে থাকলেও অনেক কষ্টে কণ্ঠস্বর সংযত রেখে বলল রানা। খেয়ে নিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, জরুরি একটা কাজের কথা মনে পড়ে গেছে। ওয়েটারকে ডেকে অর্ডার দিল ও। রাতটা ডিউকের সাথে কাটানো হচ্ছে না বুঝতে পেরে মনক্ষুণ্ণ হলো শিমুল। রানা সেটা টেরও পেল, কিন্তু কেউই এ ব্যাপারে কোনো কথা বলল না। একটু পরেই টেবিল সাজিয়ে দিয়ে গেল ওয়েটার। হাত চালিয়ে খাওয়া শেষ করলো ওরা। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।